চুলায় ভাত রান্না করছিলাম, হঠাৎ আগুন বেশি জ্বলে উঠল। ছেলে দৌড়ে এসে গ্যাস কমিয়ে দিল। আমার শাড়ির আঁচল আগুনের কাছে চলে গিয়েছিল। সে আমাকে দূরে টেনে নিয়ে বলল, মা সাবধান। তারপর আমার শাড়ির আঁচল ঠিক করে দিল। তুমি আহত হলে আমি বাঁচব কিভাবে? তার চোখে ভয়ের ছাপ। আমি বললাম, কিছু হয়নি তো। সে আমার হাত দুটো চেক করল। মা, এই আগুনের মতোই জ্বলছে আমার ভেতরে তোমার ভালোবাসা। চুলার আগুনের আলোতে তার মুখ লাল দেখাচ্ছিল। সে ভাতের হাঁড়ি নামিয়ে রেখে আমার দিকে ফিরল। মা, আমি তোমাকে ভালোবাসি। এই রান্নাঘরেই থাকতে চাই তোমার সাথে। স্বামী স্ত্রী হয়ে গ্যাসের নীল শিখা আমাদের দিকে তাকিয়ে আছে যেন। তার কপালে ঘামের ফোঁটা। বিয়ে করো আমাকে, মা। আমরা এই ঘরেই সুখে থাকব। চুলার আওয়াজ আর তার হৃদস্পন্দন একসাথে শোনা যাচ্ছিল। আমি রান্নার কাজ ভুলে তার দিকে তাকিয়ে রইলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা বেগম। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম তাহের বেগম, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর শিমুল। রাহুল ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। শিমুল ১৫ বছর বয়সী, কলেজে যায়। আজ সকালে যখন চুলায় দুধ গরম করছিলাম, হঠাৎ রাহুল এসে আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শে আমার পুরো শরীরে এক অদ্ভুত কাঁপন অনুভব হল। সে বলল, মা তুমি এত সুন্দর কেন? আমি বিব্রত হয়ে বললাম, কি বলছিস রাহুল? সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমার সৌন্দর্যে পাগল হয়ে যাচ্ছি। তার নিঃশ্বাসে আমার গলার পাশটা শিরশির করে উঠল। আমি ঘুরে তার দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত নেশা। সে বলল, মা আমি তোমাকে চাই। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই রাহুল হাসতে শুরু করল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? সে বলল, মা আমি আসলে তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমি তোমার কুকিং রেসিপিটা চাই। আজ আমার বন্ধুদের জন্য খাবার বানাবো। আমি হাসি চেপে বললাম, এভাবে বলিস কেন? সে বলল, মা তুমি যেভাবে রান্না করো সেটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তোমার হাতের রান্নার সুবাস ঘরে ছড়িয়ে পড়লে মনে হয় স্বর্গের খাবার। আমি বুঝতে পারলাম রাহুল আসলে আমার রান্নার পদ্ধতি শিখতে চায়। সে বলল, মা আমার বন্ধুরা বলে তোমার বানানো বিরিয়ানি খেলে তাদের জিভে জল আসে। আজ তাদের জন্য একবার বানিয়ে দাও। আমি মনে মনে হাসলাম। ছেলেটা কত চালাক! আমাকে এভাবে কর্নার করে ফেলল। দুপুরে যখন বিরিয়ানি বানাচ্ছিলাম, রাহুলের বন্ধু সৌরভ এলো। সে আমাকে দেখেই বলল, আন্টি আপনি দেখতে অনেক সুন্দর। রাহুল তাকে চুপ করতে বলল। কিন্তু সৌরভ বলল, রাহুল তোর মা সত্যিই অনেক সুন্দর। এমন মা পেলে আমিও। রাহুল তার কথা শেষ হওয়ার আগেই বলল, বেশি বকবক করিস না। আমি রান্নাঘর থেকে বিরিয়ানি নিয়ে এলাম। সৌরভ আর রাহুল দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। সৌরভ বলল, আন্টি আপনার হাত আর মুখ দেখলে মনে হয় আপনি কোনো অভিনেত্রী। আমি হাসলাম। রাহুল বিরক্ত হয়ে বলল, খাওয়া শুরু কর। খাওয়ার সময় সৌরভ বারবার আমার দিকে তাকাচ্ছিল। রাহুল খেয়াল করে বলল, মার দিকে এভাবে তাকিয়ে থাকিস কেন? সৌরভ বলল, তোর মা এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। আমি লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর রাহুল এসে বলল, মা সৌরভ চলে গেছে। ও তোমার সম্পর্কে অনেক প্রশংসা করছিল। সন্ধ্যায় আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রাহুল এসে আমার পাশে বসল। সে বলল, মা আজ সৌরভ যা বলেছে সেটা সত্যি। তুমি সত্যিই খুব সুন্দর। আমি বললাম, বাজে কথা বলিস না। সে বলল, না মা আমি সত্যি বলছি। তোমার সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে যাই। হঠাৎ সে আমার হাত ধরল। তার হাত গরম লাগছিল। সে বলল, মা তুমি যখন হাসো তখন তোমাকে দেখতে একদম ফেরেশতার মতো লাগে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, এসব কি বলছিস? সে বলল, মা আমি সত্যি বলছি। তোমার ঠোঁট দুটো দেখলে মনে হয় গোলাপের পাপড়ি। আমি উঠে দাঁড়ালাম। রাহুল আমার হাত ধরে টানল। সে বলল, মা আমি তোমাকে চুমু দিতে চাই। আমি চমকে গেলাম। রাহুল তুমি কি বলছো? সে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। তখনই হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। ফোনটা তুলে দেখি আমার বোন রিমার ফোন। সে কাঁদতে কাঁদতে বলল, দিদি আমার খুব বিপদ। তুমি এখনই আমার কাছে আসতে পারবে? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কি হয়েছে রিমা? সে বলল, দিদি আমি বাসায় একা। কেউ জানি কে আমার বাসার চারপাশে ঘোরাঘুরি করছে।
আমার ভয় লাগছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে রাহুলকে বললাম, চলো, খালার বাসায় যেতে হবে। রাহুল বলল, এত রাতে কেন মা? আমি পুরো ব্যাপারটা বলার পর সে বলল, ঠিক আছে, চলো। আমরা যখন রিমার বাসায় পৌঁছালাম তখন রাত প্রায় 10টা। রিমা দরজা খুলে দিল। তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে বলল, দিদি, আমি 1 ঘন্টা ধরে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ জানি আমার বাসার চারপাশে হাঁটাহাঁটি করছে। রাহুল বলল, খালা, আমি বাইরে গিয়ে দেখে আসি। আমি বারণ করলাম। কিন্তু সে বলল, মা, আমি শুধু একবার দেখে আসি। সে বাইরে গেল। প্রায় 15 মিনিট পর ফিরে এসে বলল, কেউ নেই। হয়তো বিড়াল কুকুরের আওয়াজ হবে। কিন্তু মাঝরাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর আবার আওয়াজ শুরু হল। এবার আওয়াজটা অনেক স্পষ্ট। কেউ জানি দরজার কাছে হাঁটাহাঁটি করছে। রিমা ভয়ে কাঁপতে শুরু করল। রাহুল উঠে বলল, আমি দেখে আসি। এবার সে টর্চ নিয়ে বাইরে গেল। 10 মিনিট পর ফিরে এসে বলল, মা, খুব অদ্ভুত ব্যাপার। আমি একটা ছায়া দেখেছি। কিন্তু কেউ ছিল না। রিমা বলল, এই বাসায় কি কোনো ভূত আছে নাকি? আমি বললাম, ভূতটুত কিছু নেই। নিশ্চয়ই কোনো চোর হবে। কিন্তু মনে মনে আমিও ভয় পেতে শুরু করলাম। পরের দিন সকালে আমরা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দিলাম। পুলিশ এসে চারপাশে দেখল কিন্তু কিছু খুঁজে পেল না। তারা বলল, এই এলাকায় মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। সম্ভবত কোনো মাদকাসক্ত ব্যক্তি। কিন্তু তৃতীয় রাতে যা ঘটল সেটা ছিল আরও ভয়ানক। আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো এলাকা অন্ধকার হয়ে গেল। তখনই আমরা শুনতে পেলাম কেউ জানি দরজায় নক করছে। কিন্তু নকটা ছিল খুবই ধীর আর ভয়ানক। রিমা আমার হাত শক্ত করে ধরল। রাহুল মোমবাতি জ্বালিয়ে দরজার কাছে গেল। সে চিৎকার করে জিজ্ঞেস করল, কে? কিন্তু কোনো উত্তর এলো না। নক বন্ধ হয়ে গেল। আমরা সবাই দরজার কাছে গিয়ে কান পেতে শুনতে থাকলাম। হঠাৎ করেই আমরা শুনতে পেলাম কেউ জানি আমাদের জানালার কাছে হাঁটছে। পায়ের আওয়াজ খুবই ধীর আর ভারী। মনে হচ্ছিল কেউ খুব সাবধানে হাঁটছে। রাহুল টর্চ নিয়ে জানালার কাছে গেল। কিন্তু টর্চের আলো জ্বালানোর সাথে সাথেই পায়ের আওয়াজ বন্ধ হয়ে গেল। সে জানালা খুলে বাইরে তাকাল। কিন্তু কাউকে দেখতে পেল না। আমি বললাম, রাহুল, আমাদের পুলিশকে ফোন দেওয়া উচিত। কিন্তু রিমা বলল, দিদি, পুলিশ এসে যদি কাউকে না পায় তাহলে ওরা আমাদের পাগল ভাববে। চতুর্থ রাতে আমরা জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই বসে আছি। রাত প্রায় 2টার সময় আবার পায়ের আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা ছাদের উপর থেকে আসছে। মনে হচ্ছিল কেউ ছাদে হাঁটছে। রাহুল বলল, আমি ছাদে যাব। আমি বললাম, না, খুবই বিপজ্জনক। কিন্তু সে শুনল না। সে ছাদে যাওয়ার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। আমি আর রিমা নিচে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। 5 মিনিট পর রাহুল নেমে এল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে বলল, মা, ছাদে অদ্ভুত কিছু পায়ের ছাপ আছে। কিন্তু সেগুলো দেখতে মানুষের পায়ের মতো নয়। আমি জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, পায়ের ছাপগুলো খুবই বড়। আর আঙুলের চিহ্ন দেখতে নখর মতো। রিমা ভয়ে চিৎকার করে উঠল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। পরের দিন সকালে আমরা সবাই মিলে ছাদে গেলাম। সত্যিই ছাদে অদ্ভুত পায়ের ছাপ। সেগুলো দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু আকারে অনেক বড়। আর সত্যিই আঙুলের জায়গায় নখরের মতো চিহ্ন। রিমা বলল, দিদি, এই এলাকার লোকজনকে জিজ্ঞেস করে দেখি। আমরা পাশের বাসার খালা আম্মার কাছে গেলাম। তাকে পুরো ব্যাপারটা বলার পর তিনি বললেন, আরে বাবা, এই এলাকায় অনেক দিন ধরেই এই সমস্যা। লোকে বলে এখানে একটা জিন থাকে। আমি অবিশ্বাসের সাথে বললাম, জিন? সেটা আবার কি? খালা আম্মা বললেন, বাবা, আমি নিজের চোখে দেখেছি। রাতের বেলা একটা বিশাল কালো ছায়া এদিক ওদিক ঘোরাফেরা করে। কখনো মানুষের আকার, কখনো পশুর মতো। রাহুল বলল, খালা আম্মা, আপনি নিশ্চিত? তিনি বললেন, হ্যাঁ বাবা, শুধু আমি না, এই এলাকার অনেকেই দেখেছে। কিন্তু কেউ কথা বলে না ভয়ে। সেদিন রাতে আমরা আবার জেগে থাকলাম। রাত 3টার সময় হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছিল কেউ গর্জন করছে। কিন্তু সেটা কোনো পশুর গর্জন নয়। একদম অন্যরকম। রাহুল উকি দিয়ে দেখার চেষ্টা করল। হঠাৎ সে চিৎকার করে পিছিয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি দেখলি? সে কাঁপতে কাঁপতে বলল, মা, একটা বিশাল কালো ছায়া। প্রায় 7-8 ফুট লম্বা। সেটা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই ভয়ে জড়োষ্ট হয়ে বসে রইলাম। প্রায় ঘণ্টাখানেক পর আওয়াজ বন্ধ হল। কিন্তু আমরা কেউ ঘুমাতে পারলাম না।
পরের দিন রিমা বলল, দিদি, আমি এই বাসায় থাকতে পারব না। আমার অন্য কোথাও যেতে হবে। আমি বললাম, তুমি আমাদের সাথে চলে আসো, কিন্তু রিমা বলল, না দিদি, ওই জিনিসটা আমাকে ফলো করে। তোমাদের বিপদে ফেলতে চাই না। রাহুল বলল, খালা, আপনি ভয় পাবেন না। আমরা সবাই মিলে এর সমাধান বের করব। আমি ভাবলাম ছেলেটা কত সাহসী। যেখানে আমরা সবাই ভয় পাচ্ছি সেখানে সে হিম্মত রাখছে। সেদিন দুপুরে আমরা এলাকার একজন প্রবীণ ব্যক্তির সাথে কথা বললাম। তার নাম কামাল মিয়া। তিনি এই এলাকায় 50 বছর ধরে থাকেন। তাকে পুরো ঘটনা বলার পর তিনি বললেন, এই এলাকায় বহুকাল আগে একটা দুর্ঘটনা হয়েছিল। আমি আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম, কী ধরনের দুর্ঘটনা? কামাল মিয়া বললেন, প্রায় 30 বছর আগে এখানে একটা পরিবার থাকত। তাদের ছেলেটি তার মায়ের প্রেমে পড়ে গিয়েছিল। একদিন সে তার মাকে জোর করতে গিয়ে ভুল করে মেরে ফেলে। এরপর সে নিজেও আত্মহত্যা করে। রাহুলের মুখ শুনে মলিন হয়ে গেল। আমি কামাল মিয়াকে জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, তারপর থেকেই এই এলাকায় অশান্তি। সেই ছেলের আত্মা নাকি এখনও এদিকে ঘোরাঘুরি করে। যে মা আর ছেলেকে দেখে তাদের পিছু নেয়। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রিমা ভয়ে আমার হাত ধরল। রাহুল বলল, এসব কুসংস্কার। ভূতের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি তার কণ্ঠস্বরে ভয়ের কম্পন শুনতে পেলাম। কামাল মিয়া বললেন, এই অশান্তি দূর করার একটাই উপায়। সেই পরিবারের কবরে গিয়ে মোনাজাত করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কবর কোথায়? তিনি বললেন, এই এলাকার পুরাতন কবরস্থানে। সন্ধ্যায় আমরা 3 জন সেই কবরস্থানে গেলাম। কামাল মিয়া আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন। কবরস্থানে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। যদিও দিনটা ছিল গরম। কামাল মিয়া আমাদের একটা পুরাতন কবরের কাছে নিয়ে গেলেন। কবরের উপর লেখা ছিল রশিদ আহমেদ 1972 1995 আর পাশেই ফাতেমা বেগম 1950 1995। কামাল মিয়া বললেন, এই ছেলেই সেই পরিবার। আমরা কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করতে শুরু করলাম। হঠাৎ করেই চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। পাখিদের ডাক বন্ধ হয়ে গেল। হাওয়া থেমে গেল। তখনই আমরা দেখতে পেলাম কবরের পাশে একটা ধোঁয়ার মতো কিছু উঠছে। ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকার নিল। আমি ভয়ে রিমার হাত শক্ত করে ধরলাম। সেই ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। রাহুল আমাদের সামনে দাঁড়াল। ছায়ামূর্তিটি কাছে এসে দাঁড়াল। তারপর একটি কণ্ঠস্বর শোনা গেল, আমি রশিদ। আমি আমার মায়ের সাথে অন্যায় করেছিলাম। সেই পাপের কারণে আমি শান্তি পাচ্ছি না। কণ্ঠস্বরটি খুবই কষ্টের। আমি ভুল করেছিলাম। আমার মাকে ভালোবেসে তাকে কষ্ট দিয়েছিলাম। আমি সাহস করে বললাম, তুমি কি চাও? সে বলল, আমি চাই তোমরা আমার ভুল থেকে শিক্ষা নেও। মায়ের ভালোবাসা পবিত্র। সেটাকে কলুষিত করা পাপ। রাহুল এগিয়ে গিয়ে বলল, আমি বুঝতে পেরেছি। আমিও ভুল করতে যাচ্ছিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি মাফ চাই। আমি তোমাকে ভুলভাবে ভালোবাসার চেষ্টা করেছিলাম। ছায়ামূর্তিটি আস্তে আস্তে ম্লান হয়ে গেল। কামাল মিয়া বললেন, ও শান্তি পেয়ে গেছে। এখন আর কোনো অশান্তি হবে না। আমরা যখন বাসায় ফিরলাম তখন আমার মনে একটা স্বস্তি অনুভব হল। রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি সত্যিই ভুল করছিলাম। একজন মা যেভাবে ভালোবাসেন সেটাই সবচেয়ে পবিত্র। আমি তার মাথায় হাত রেখে বললাম, বাবা, তুমি আমার ছেলে। আমি তোমাকে মায়ের ভালোবাসা দিব। এর চেয়ে বেশি কিছু নয়। পরের কয়েকদিন আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেলাম। রিমাও তার বাসায় ফিরে গেল। সেখানে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। 1 সপ্তাহ পর রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। তার নাম তানিয়া। সে আমার ক্লাসমেট। আমি খুশি হয়ে বললাম, সেটা তো ভালো খবর। সে বলল, মা, আমি তাকে বিয়ে করতে চাই। আমি হাসতে হাসতে বললাম, এত তাড়াতাড়ি? সে বলল, মা, আমি বুঝে গেছি সত্যিকারের ভালোবাসা কি। তানিয়াকে দেখলে আমার মনে হয় সেই ভালোবাসাই। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, খুশির খবর। তাকে একদিন বাসায় নিয়ে আসো। পরের মাসে তানিয়া আমাদের বাসায় এলো। সুন্দর, ভদ্র মেয়ে। রাহুলের সাথে তার জুটি দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি মনে মনে খুশি হলাম যে আমার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। আজ রাহুল আর তানিয়ার বাগদান হল। অনুষ্ঠানে অনেক আত্মীয় স্বজন এসেছে। সবাই খুশি। আমিও খুশি। আমার ছেলে এখন একজন সুখী মানুষ।
রাতে যখন সবাই চলে গেল, রাহুল আমার কাছে এসে বলল, মা ধন্যবাদ। আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য? সে বলল, আমাকে সঠিক পথ দেখানোর জন্য। আমি যদি সেই ভুলের মধ্যে থেকে যেতাম তাহলে কখনো সুখী হতে পারতাম না। আমি তার গালে হাত রেখে বললাম, বাবা, মায়ের কাজই ছেলেকে সঠিক পথ দেখানো। সে আমার হাত ধরে বলল, মা, তুমি শুধু আমার মা না, তুমি আমার গুরু। আজ রাহুল আর তানিয়ার বিয়ে হয়ে গেল। তারা এখন আলাদা বাসায় থাকে। আমি আর আমার স্বামী এখন একা। কিন্তু মনে একটা প্রশান্তি। আমার ছেলে সুখী, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মাঝে মাঝে রাহুল এসে বলে, মা, তোমার রান্না ছাড়া আমার খিদেই লাগে না। আমি হেসে বলি, তাহলে তানিয়াকে শেখাও। সে বলে, মা, তোমার হাতের রান্নার স্বাদ কেউ আনতে পারবে না। আজকে যখন রাহুল তানিয়াকে নিয়ে এসেছে, তানিয়া আমাকে বলল, মা, রাহুল সবসময় আপনার কথা বলে বলে আপনি পৃথিবীর সেরা মা। আমি খুশি হয়ে বললাম, সে আমার ভালো ছেলে। রাহুল বলল, মা, আমি এখন বুঝতে পারি একজন মায়ের ভালোবাসা কত পবিত্র। তানিয়ার সাথে যখন আমার সম্পর্ক হলো তখন বুঝলাম সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আমি দুজনের জন্য খাবার পরিবেশন করলাম। তারা খেতে খেতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছিল। রাহুল বলল, মা, আমরা চাই আমাদের বাচ্চা হলে সে যেন তোমার মতো ভালো মানুষ হয়। রাতে যখন তারা চলে গেল, আমি একা বসে ভাবছিলাম, জীবনে কত রকম পরীক্ষা আসে, কিন্তু সঠিক পথে থাকলে সব পরীক্ষাতেই পাস করা যায়। আমার ছেলে ভুল পথে যেতে যেতে সঠিক পথে ফিরে এসেছে। এটাই আমার সবচেয়ে বড় সাফল্য। আজ 6 মাস পর রাহুল আর তানিয়া আমার কাছে একটা সুখবর নিয়ে এসেছে। তানিয়া গর্ভবতী। আমি দাদি হতে যাচ্ছি। রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি এখন দাদি হবে। আমাদের বাচ্চা তোমার কাছ থেকে ভালো মানুষ হওয়ার শিক্ষা নেবে। আমি খুশিতে কেঁদে ফেললাম। তানিয়া আমার হাত ধরে বলল, মা, আপনি আমাদের বাচ্চার দাদি হবেন আর আমার মা হবেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার কোলে রয়েছে আমার নাতি। তার নাম রেহান। সে এখন 2 বছর বয়সী। রাহুল আর তানিয়া খুব সুখে আছে। আমিও খুশি। মাঝে মাঝে ভাবি সেই রাতের ঘটনাটা কি সত্যি ছিল নাকি আমাদের মনের ভ্রম। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেই ঘটনার পর রাহুল একদম পাল্টে গেছে। সে এখন একজন আদর্শ ছেলে, আদর্শ স্বামী আর আদর্শ বাবা। কখনো কখনো রিমার সাথে কথা হলে সে বলে, দিদি, সেই রাতের পর আমার বাসায় আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমি বলি, ভালো হয়েছে। আজ রেহান যখন দাদি দাদি বলে আমার কাছে আসে, আমার মনে হয় আমার জীবনের সব কষ্ট সার্থক হয়ে গেছে। রাহুল এখন একজন দায়িত্বশীল বাবা। সে তার ছেলেকে সঠিক মূল্যবোধ শেখাচ্ছে। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে পারিবারিক ভালোবাসার একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে সেটা আর ভালোবাসা থাকে না, হয়ে যায় অপরাধ। কিন্তু সঠিক সময়ে সঠিক শিক্ষা পেলে যে কেউ ভুল পথ থেকে ফিরে আসতে পারে। আমার ছেলে এখন বুঝে গেছে যে মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা দুটো আলাদা জিনিস। দুটোরই নিজস্ব সৌন্দর্য আছে। দুটোকেই সম্মান করতে হয়। যখন রেহান বড় হবে আমি তাকেও এই শিক্ষা দেব। পরিবারের প্রতিটি সদস্যের একটা নির্দিষ্ট স্থান আছে। সেই স্থানে থেকেই সবাইকে ভালোবাসতে হয়। এই গল্পের শেষে আমি বলতে চাই, জীবনে অনেক ভুল হয়। কিন্তু ভুল স্বীকার করে সঠিক পথে ফিরে আসাটাই আসল কথা। আমার পরিবার এখন শান্তিতে আছে। আমার ছেলে সুখী। আমার পুত্রবধূ ভালো। আমার নাতি সুস্থ। এর চেয়ে বেশি আর কি চাই? আজ যখন সূর্য ডুবছে আমি বারান্দায় বসে চা খাচ্ছি। রাহুল এসে আমার পাশে বসল। সে বলল, মা, তোমার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেটা আমি আমার ছেলেকেও দেব। আমি হাসলাম। জীবনের এই সুন্দর মুহূর্তে আমি ভাবছি কত বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। যদি সেই অতিপ্রাকৃত ঘটনা না ঘটত তাহলে হয়তো আমাদের পরিবার ভেঙে যেত। কিন্তু এখন সব কিছু ঠিক আছে। রাহুল বলল, মা, আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমিও মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই গল্পের মধ্য দিয়ে আমি শিখেছি যে পারিবারিক বন্ধন অটুট রাখতে হলে সবাইকে নিজ নিজ অবস্থানে থাকতে হয়। মা থাকবেন মায়ের জায়গায়, ছেলে থাকবে ছেলের জায়গায়। এভাবেই পরিবার সুখী থাকে। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমি আমার জীবনের এই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি এই গল্প থেকে সবাই কিছু শিক্ষা নিতে পারবেন। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, হারানো পথের যাত্রী। বাগদাদের এক সরু গলিতে থাকতেন আবু ইউসুফ নামের এক যুবক। তার বয়স তখন 25 বছর। পিতার রেখে যাওয়া ছোট্ট একটি দোকানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। দিনরাত একটাই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত, জীবনের আসল উদ্দেশ্য কি? যখন তার বন্ধুরা সংসারের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল, তখন ইউসুফের মন পড়ে থাকত আল্লাহর সৃষ্টির রহস্যে। রাতের বেলা ছাদে শুয়ে তারাদের দিকে তাকিয়ে ভাবতেন, এত বড় মহাবিশ্ব, এত সুন্দর সৃষ্টি, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে কি। একদিন জুমার নামাজের পর মসজিদের ইমাম সাহেব আবু বকর আল-রাজি তার কাছে এসে বললেন, ইউসুফ বেটা, দেখি তোমাকে সবসময় কিছু একটা ভাবতে। কি চিন্তা করো এত? ইউসুফ সংকোচের সাথে বললেন, হুজুর, আমার মনে হয় জীবনে আরও কিছু করার আছে। শুধু দোকানদারি করে খেয়ে পরে বেঁচে থাকাটাই কি জীবনের মূল উদ্দেশ্য? ইমাম সাহেব মুচকি হাসলেন। এই প্রশ্ন যার মনে জাগে, আল্লাহ তার জন্য বিশেষ কিছু নির্ধারণ করে রেখেছেন। তুমি কি জানো আমাদের প্রিয় নবী শাহ কিভাবে হেরা গুহায় ধ্যানে বসতেন? জি হুজুর, শুনেছি। তাহলে বুঝো, সত্যের সন্ধান করা একটি পবিত্র কাজ। তবে এ পথ সহজ নয়। যারা এই পথে চলে তাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম সাহেবের কথা শুনে ইউসুফের মনে একটা আলো জ্বলে উঠল। সেদিন রাতে তিনি বাগদাদে ফিরে এসে দেখলেন, তার পুরনো পাড়া প্রতিবেশীরা তাকে চিনতে পারছেন না। তার চেহারায় যে পরিবর্তন এসেছে তা দেখে সবাই অবাক। ইমাম আবু বকর আল-রাজি তাকে দেখে কেঁদে ফেললেন। ইউসুফ বেটা, আল্লাহ তোমার মুখে নূর দিয়েছেন। তুমি যা খুঁজছিলে তা পেয়েছ? ইউসুফ বিনীতভাবে বললেন, হুজুর, আল্লাহর রহমতে কিছু পেয়েছি। কিন্তু এখন মনে হয় যাত্রা শুরু হয়েছে মাত্র। তিনি বাগদাদে একটি ছোট্ট মাদ্রাসা খুললেন। প্রথমে মাত্র কয়েকজন ছাত্র এসেছিল। কিন্তু ইউসুফের শিক্ষাদানের পদ্ধতি ছিল একেবারে ভিন্ন। তিনি শুধু বই পড়াতেন না, জীবনের সাথে মিলিয়ে শেখাতেন। একদিন তার কাছে একজন যুবক এল। তার নাম ছিল আহমদ। সে বলল, উস্তাদ, আমি পাপী। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি? ইউসুফ তাকে একটি গল্প শোনালেন। এক ব্যক্তি ৯৯টি খুন করেছিল। সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি ক্ষমা হতে পারে? আলেম বললেন, না। তাই সে আলেমকেও খুন করে ফেল। এবার সে আরেকজন জ্ঞানী লোকের কাছে গেল। সেই ব্যক্তি বললেন, অবশ্যই তোমার ক্ষমা হবে। তবে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। পথে সে মারা গেল। ফেরেশতারা তার রূহ নিয়ে বিতর্ক করল। শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আহমদ কেঁদে ফেল। মানে আমারও ক্ষমা হতে পারে? আল্লাহর রহমত অসীম আহমদ। শুধু তওবা কর এবং সৎ পথে চলো। নবম অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। এভাবে দিন যেতে লাগল। ইউসুফের মাদ্রাসায় ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। কিন্তু খ্যাতি বাড়ার সাথে সাথে একটা বিপদও এল। কিছু মানুষ তাকে নিয়ে ঈর্ষা করতে শুরু করল। তারা বলল, এই ইউসুফ কোথা থেকে এসেছে? এ নিজেকে কি মনে করে? একদিন শহরের প্রধান কাজী তাকে ডেকে পাঠালেন। ইউসুফ, শুনছি তুমি নতুন নতুন কথা বলছ। তোমার যোগ্যতা কি? এটাই ছিল তৃতীয় পরীক্ষা। সাফল্যের শিখরে পৌঁছে বিনীত থাকা। ইউসুফ অত্যন্ত নম্রভাবে বললেন, হুজুর, আমি কিছুই না। আমি শুধু আল্লাহর একটি দাস। যা বলি সবই কুরআন হাদিস থেকে বলি। আমার নিজের কিছু নেই। কাজী তার বিনয় দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফের শিক্ষাদানের অনুমতি দিলেন। কিন্তু আসল পরীক্ষা ছিল আরেকটি। একদিন খলিফার দরবার থেকে খবর এল যে ইউসুফকে রাজদরবারে আলেম হিসেবে নিযোগ দেওয়া হবে। এতে প্রচুর অর্থ এবং সম্মান ছিল। ইউসুফের সব বন্ধুবান্ধব তাকে বলল, এই সুযোগ হাতছাড়া করো না। কিন্তু ইউসুফ জানতেন এটা তার আসল পথ নয়। তিনি বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বুঝতে পারলেন এটাই ছিল তৃতীয় পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ। সেই রাতে তিনি স্বপ্নে আবার সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ হাসি মুখে বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমার আসল কাজ শুরু হবে। দশম অধ্যায়, আলোর বিস্তার। পরের দিন থেকে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। তার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করল। একদিন একজন ব্যবসায়ী এলেন। তিনি বললেন, উস্তাদ, আমার ব্যবসায় প্রচুর টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই। ইউসুফ বললেন, ভাই, টাকা শান্তি দিতে পারে না। শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। তোমার সম্পদের একটি অংশ গরিবদের দাও। দেখবে মনে শান্তি আসবে। আরেকদিন একজন মা তার অবাধ্য ছেলেকে নিয়ে এলেন। ইউসুফ সেই ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বললেন। কিছুদিন পরেই সেই ছেলে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। কিভাবে সম্ভব হল? মা জিজ্ঞেস করলেন।
আম্মা, আমি তার সাথে শুধু ভালোবাসার সাথে কথা বলেছি। মানুষের অন্তর ভালোবাসা দিয়েই জয় করা যায়। একাদশ অধ্যায়, কঠিন সময়ের পরীক্ষা। কিন্তু জীবন সবসময় মসৃণ থাকে না। একদিন বাগদাদে প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ মারা যেতে লাগল। অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেল। ইউসুফের ছাত্ররা তাকে বলল, উস্তাদ, আমরা শহর ছেড়ে চলে যাই। কিন্তু ইউসুফ বললেন, না, এই সময়ে মানুষের বেশি প্রয়োজন। আমরা এখানেই থাকব। তিনি প্লেগ আক্রান্ত রোগীদের সেবা করতে শুরু করলেন। তিনি তাদের কুরআন শোনাতেন, দোয়া পড়ে দিতেন, ওষুধ খাওয়াতেন। একদিন তিনি নিজেও প্লেগে আক্রান্ত হলেন। তার ছাত্ররা খুব চিন্তিত হল। উস্তাদ, এখন কি করব? ইউসুফ দুর্বল গলায় বললেন, চিন্তা করো না। যা হওয়ার আল্লাহর ইচ্ছা। তোমরা মানুষের সেবা অব্যাহত রাখো। কিন্তু আল্লাহর রহমতে ইউসুফ আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল। দ্বাদশ অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার উৎসাহ একটুও কমেনি। একদিন তার সবচেয়ে প্রিয় ছাত্র মুহাম্মদ তাকে জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার পর আমরা কি করব? ইউসুফ হাসলেন। মুহাম্মদ, আমি তো কিছুই না। আল্লাহর দিন চিরকাল থাকবে। তোমরা যা শিখেছ তা অন্যদের কাছে পৌঁছে দাও। সত্যের আলো নিভে যায় না। তিনি তার ছাত্রদের বললেন, মনে রেখো, তোমরা যা করবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, খ্যাতি বা অর্থের জন্য নয়। আর সবসময় বিনীত থাকবে। কারণ যত বড় আলেমই হও না কেন, আল্লাহর সামনে আমরা সবাই ছোটই। ত্রয়োদশ অধ্যায়, শেষ দিনগুলো। ইউসুফের বয়স যখন ৭৫ বছর, তিনি বুঝতে পারলেন তার দুনিয়ার সফর শেষ হয়ে আসছে। কিন্তু তিনি মোটেও দুঃখিত ছিলেন না। বরং খুশি ছিলেন যে আল্লাহ তাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। তিনি তার শেষ দিনগুলো কাটালেন প্রার্থনায় এবং আল্লাহর জিকিরে। প্রতিদিন তিনি কুরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, আর মানুষকে ভালো পথের দিকে ডাকতেন। একদিন রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। সেই বৃদ্ধ আবার এসেছেন। এবার তার সাথে আরও অনেক আলোকিত মানুষ। ইউসুফ, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ। এবার আমাদের সাথে চলো। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনারা কে? আমরা তারা, যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছি। তুমিও এখন আমাদের মতো। পরের দিন সকালে ইউসুফের ছাত্ররা তাকে নামাজের জন্য ডাকতে গেল। দেখল তিনি সিজদায় আছেন। কিন্তু তিনি আর দুনিয়ায় নেই। সিজদারত অবস্থায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন। চতুর্দশ অধ্যায়, চিরস্থায়ী প্রভাব। ইউসুফের মৃত্যুর খবর শুনে সারা বাগদাদ কেঁদে ফেল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। ধনী গরিব, রাজা প্রজা সবাই এসেছিল। তার দাফনের পর মানুষেরা বলল, একজন সত্যিকারের আল্লাহর বান্দা চলে গেলেন। কিন্তু ইউসুফের প্রভাব শেষ হয়ে যায়নি। তার ছাত্ররা তার শেখানো পথে চলতে লাগল। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা খুল মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দিতে লাগল। তার প্রিয় ছাত্র মুহাম্মদ একটি কিতাব লিখল ইউসুফের জীবনী নিয়ে। সেই কিতাবের নাম দিল নূরের সন্ধানে গি। এই কিতাব পড়ে অনেক মানুষ অনুপ্রাণিত হল। একদিন মুহাম্মদের কাছে একজন যুবক এল। সে বলল, আমিও ইউসুফ উস্তাদের মতো হতে চাই। মুহাম্মদ বললেন, তাহলে তার মতো জীবন কাটাও। সত্য খুঁজো, জ্ঞান অর্জন করো, নিজেকে পরিশুদ্ধ করো, আর মানুষের সেবা করো। পঞ্চদশ অধ্যায়, শিক্ষা ও উপদেশ। ইউসুফের জীবনের গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। শুধু খেয়ে পরে বেঁচে থাকাই জীবনের মূল কথা নয়। আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত, সত্যের সন্ধান করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ইউসুফ তার সব সম্পদ ছেড়ে দিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। তৃতীয়ত, কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়। যখন সবকিছু অন্ধকার মনে হয় তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। চতুর্থত, সাফল্যের পর বিনীত থাকতে হয়। ইউসুফ যখন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তখনও তিনি নিজেকে আল্লাহর দাস মনে করতেন। পঞ্চমত, জ্ঞান অর্জন করার পর তা অন্যদের কাছে পৌঁছাতে হয়। ইউসুফ তার সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন। ষোড়শ অধ্যায়, চিরন্তন সত্য। ইউসুফের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও অনেক মানুষ জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে। অনেকেই বস্তুগত সাফল্য পেয়েও খুশি নয়। তাদের অন্তরে একটা শূন্যতা।
ইউসুফের জীবন আমাদের দেখায় যে প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে। যখন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, জ্ঞান অর্জন করি আর মানুষের সেবা করি, তখনই জীবন অর্থবহ হয়ে ওঠে। আজকের দিনেও আমাদের চারপাশে ইউসুফের মতো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, যারা জ্ঞান বিতরণ করছেন, যারা সমাজের কল্যাণে কাজ করছেন। তাদের দেখে আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদেরও ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়া উচিত। শেষ কথা, নূরের সন্ধানে কি এই গল্পের মূল বার্তা হচ্ছে, জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি পেতে হলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এর জন্য দরকার ত্যাগ, ধৈর্য এবং বিনা। ইউসুফের জীবনী আমাদের শেখায় যে ১. প্রতিটি মানুষের জীবনে একটি পবিত্র উদ্দেশ্য থাকা দরকার। ২. জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ৩. কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। ৪. সাফল্যের পর বিনীত থাকতে হয়। ৫. জ্ঞান ও আল্লাহর প্রেম অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা এবং উপদেশগুলো কুরআন ও হাদিসের আলোকে রচিত। আল্লাহই ভালো জানেন। দীর্ঘ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সত্যের পথ দেখান। আমি যদি আপনার প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমাকে সেই পথ দেখান গু। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নে দেখা। সেই রাতেই ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি বিশাল মরুভূমিতে হাঁটছেন। চারদিকে শুধু বালি আর বালি। হঠাৎ দূরে একটি আলোর রেখা দেখা গেল। সেই আলোর দিকে হাঁটতে শুরু করলেন। যতই এগিয়ে যাচ্ছিলেন ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল। আলোর কাছে পৌঁছে দেখলেন সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে নূর বের হচ্ছে। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, ইউসুফ, তুমি আমার সন্ধান করছ? আপনি কে? ইউসুফ জিজ্ঞেস করলেন। আমি সেই আলো যার সন্ধানে তুমি দিনরাত কাটাও। কিন্তু মনে রেখো, আমার কাছে পৌঁছানোর পথ অনেক কঠিন। তোমাকে ৩টি পরীক্ষা দিতে হবে। কি সেই পরীক্ষা? প্রথম পরীক্ষা হচ্ছে ত্যাগের। তুমি যা ভালোবাসো তা ছেড়ে দিতে পারবে কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও কি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে? আর তৃতীয় পরীক্ষা হচ্ছে বিনয়ের। যখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে তখনও কি বিনীত থাকতে পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, আমি প্রস্তুত গো। বৃদ্ধ হাসলেন। তাহলে শুরু করো। প্রথমেই তোমাকে দমেশকে যেতে হবে। সেখানে আবু নাসর আলতুসি নামে একজন আলেম আছেন। তার কাছে গিয়ে ইলম অর্জন করক। হঠাৎ ইউসুফের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। পরের দিন সকালে তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, আমি আবু নাসর আলতুসির নাম জানি। তিনি সত্যিই দমেশকের একজন বিখ্যাত আলেম। তোমার স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ইউসুফ দৃঢ় কণ্ঠে বললেন, হুজুর, আমি প্রস্তুত গো। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা, ত্যাগ। দমেশক যাওয়ার জন্য ইউসুফের প্রয়োজন ছিল অর্থের। তার একমাত্র সম্পদ ছিল পিতার রেখে যাওয়া দোকানটি। এটি বিক্রি করে দিলে তার দমেশক যাওয়ার খরচ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে কি করবেন? ইউসুফ দীর্ঘ সময় চিন্তা করলেন। তার মামা তাকে বললেন, পাগল হয়েছিস নাকি? বাপের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে দিবি? তুই তো কোনো গ্যারান্টি পাসনি যে সেখানে গিয়ে কিছু হবে। কিন্তু ইউসুফের মন স্থির। তিনি বুঝতে পারলেন এটাই প্রথম পরীক্ষা। সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়া। দোকান বিক্রি করে তিনি একটি কাফেলার সাথে দমেশকের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক কষ্ট হল। মরুভূমির উত্তপ্ত বালি, পানির অভাব, ডাকাতের ভয়, সবকিছু সহ্য করে তিনি দমেশক পৌঁছলেন। দমেশক পৌঁছে তিনি আবু নাসর আলতুসির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি ছোট্ট খানকায় থাকেন। খানকায় পৌঁছে দেখলেন সেটা খুবই সাধারণ একটা জায়গা। বাইরে কোনো জাঁকজমক নেই। ভিতরে গিয়ে দেখলেন একজন মধ্যবয়সী মানুষ কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি। তেলাওয়াত শেষ করে তিনি ইউসুফের দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই সেই যুবক যে বাগদাদ থেকে এসেছ? ইউসুফ অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? আবু নাসর হাসলেন। আল্লাহর পথে যারা চলে তাদের খবর আল্লাহ পৌঁছে দেন।
তুমি জ্ঞান অর্জনের জন্য এসেছ? জি হুজুর। তাহলে শুনো। আমার এখানে থাকতে চাইলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ভোর 4:30টায় উঠতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আর প্রতিদিন কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে। পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, অবশ্যই পারব গো। 4র্থ অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। আবু নাসরের কাছে থেকে ইউসুফ দিনে দিনে পরিবর্তিত হতে লাগলেন। তার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেল। আগে যেখানে তিনি বেশিরভাগ সময় দুনিয়ার চিন্তায় কাটাতেন, এখন সেই সময় কাটে আল্লাহর ইবাদত আর কুরআন হাদিস অধ্যয়নে। আবু নাসর ছিলেন একজন কামেল আলেম। তার কাছে শুধু বই পড়া নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শিখতেন ইউসুফ। একদিন আবু নাসর তাকে বললেন, ইউসুফ, তুমি বইয়ের জ্ঞান অর্জন করছ, কিন্তু আসল জ্ঞান হচ্ছে আমল। যা শিখছ তা প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব হুজুর? এই দমেশক শহরে অনেক গরিব মানুষ আছে। তুমি তাদের সেবা কর, তাদের সাহায্য কর। দেখবে তোমার অন্তর পরিষ্কার হবে গি। ইউসুফ সেই থেকে প্রতিদিন অধ্যয়নের পাশাপাশি গরিবদের সেবায় নিয়োজিত হলেন। তিনি দেখলেন, সত্যিই তার মনে এক অন্যরকম প্রশান্তি আসছে। এভাবে 3 বছর কেটে গেল। এই সময় ইউসুফ আরবি ভাষায় পণ্ডিত হয়ে উঠেছেন। কুরআন হাদিসে তার বিশেষ দক্ষতা হয়েছে। ফিকহ এবং আকীদার বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞান অর্জিত হয়েছে। একদিন আবু নাসর তাকে ডেকে বললেন, ইউসুফ, তোমার জ্ঞান অর্জনের প্রথম পর্যায় শেষ। এবার তোমাকে দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে গি। দ্বিতীয় পরীক্ষা? হ্যাঁ। এবার তোমাকে কায়রো যেতে হবে। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে একজন মহান আলেম আছেন। তার নাম আবু হামিদ আল গাজালি। তার কাছে গিয়ে তাসাউফ অর্জন করো। ইউসুফের মনে পড়ল স্বপ্নের কথা। দ্বিতীয় পরীক্ষা ছিল ধৈর্যের। 5ম অধ্যায়, দ্বিতীয় পরীক্ষা, ধৈর্য। কারোর পথ ছিল আরও কঠিন। এবার ইউসুফের সাথে খুব কম অর্থ ছিল। পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। একটি ছোট্ট গ্রামে তাকে থাকতে হল প্রায় 2 মাস। সেই গ্রামের মানুষেরা ছিল অত্যন্ত সরল। তারা ইউসুফের সেবা করল। কিন্তু ইউসুফের মনে তখন হতাশা কাজ করছিল। তিনি ভাবছিলেন, আমি কি সঠিক পথে আছি? এত কষ্ট কেন পোহাতে হচ্ছে? একদিন রাতে তিনি দোয়া করছিলেন, হঠাৎ তার মনে পড়ল আল্লাহর একটি আয়াত, যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব। এই আয়াত মনে পড়তেই তার সমস্ত হতাশা দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, এটাই দ্বিতীয় পরীক্ষা। যখন সবকিছু অন্ধকার মনে হবে, তখনও আল্লাহর উপর ভরসা রাখা। সুস্থ হয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। এবার তার মন ছিল একদম প্রশান্ত। তিনি জানতেন, আল্লাহ তার সাথে আছেন। কারও পৌঁছে তিনি আল আজহারে আবু হামিদ আল গাজালির খোঁজ করলেন। জানতে পারলেন, তিনি শহরের বাইরে একটি খানকায় ইতেকাফে আছেন। সেই খানকায় পৌঁছে ইউসুফ দেখলেন, এখানের পরিবেশ একেবারেই ভিন্ন। এখানে নীরবতা রাজত্ব করছে। মানুষগুলো কম কথা বলে, বেশি ইবাদত করে। আবু হামিদের সাথে দেখা করে ইউসুফ তার আগের সব অভিজ্ঞতা বর্ণনা করলেন। আবু হামিদ মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, তুমি জ্ঞান অর্জন করেছ। কিন্তু এখন তোমাকে নিজেকে জানতে হবে। আর নিজেকে জানার মাধ্যমেই আল্লাহকে জানা যায়। 6ষ্ঠ অধ্যায়, তাসাউফের পথে। আবু হামিদের কাছে থেকে ইউসুফ একেবারে ভিন্ন এক জগতের সন্ধান পেলেন। এখানে শুধু বাহ্যিক ইবাদত নয়, অন্তরের পরিশুদ্ধতার উপর গুরুত্ব দেওয়া হতো। আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, ইসলামের 3টি স্তর আছে। ইসলাম, ঈমান আর ইহসান। তুমি ইসলাম এবং ঈমানের পর্যায় অতিক্রম করেছ। এবার ইহসানের স্তরে যেতে হবে। ইহসান মানে কি হুজুর? ইহসান মানে হচ্ছে, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে অন্তত এটুকু বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন। এই পর্যায়ে ইউসুফকে কঠিন সাধনা করতে হল। তাকে নিজের নফসের সাথে যুদ্ধ করতে হল। অহংকার, লোভ, রাগ, এসব মন্দ গুণগুলো দূর করতে হল। প্রতিদিন রাতে তিনি ঘণ্টার পর ঘণ্টা তাহাজ্জুদ নামাজ পড়তেন। দিনে রোজা রাখতেন। কুরআন তেলাওয়াত করতেন। আর সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। এভাবে আরও 2 বছর কেটে গেল। এই সময়ে ইউসুফের অন্তর এমনভাবে পরিষ্কার হয়ে গেল যে, তিনি সব সময় আল্লাহর উপস্থিতি অনুভব করতেন।
একদিন আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, এবার তুমি তৃতীয় এবং শেষ পরীক্ষার জন্য প্রস্তুত। তোমাকে মদিনা শরীফে যেতে হবে গি। মদিনা শরীফে? কিন্তু হুজুর, সেখানে কার কাছে যাব? আবু হামিদ হাসলেন। সেখানে তুমি যার কাছে যাবে তিনি নিজেই তোমাকে খুঁজে নেবেন গু। সপ্তম অধ্যায়, তৃতীয় পরীক্ষা, বিনা। মদিনা শরীফের পথ ছিল দীর্ঘ কিন্তু আনন্দদায়ক। ইউসুফ জানতেন তিনি সেই পবিত্র শহরে যাচ্ছেন যেখানে প্রিয় নবী এর রজা শরীফ অবস্থিত। মদিনা পৌঁছে তিনি প্রথমে রাসূল এর রজায় সালাম পেশ করলেন। সেই মুহূর্তে তার অন্তরে এমন প্রশান্তি নেমে এল যা তিনি আগে কখনো অনুভব করেননি। মসজিদে নব্বীতে তিনি একটানা ৩ দিন ইতেকাফ করলেন। তৃতীয় দিন রাতে তাহাজ্জুদের সময় তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, ইউসুফ। তিনি চারদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। ইউসুফ, তুমি তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুত? এবার তিনি বুঝতে পারলেন এই আওয়াজ তার অন্তর থেকেই আসছে। আমি প্রস্তুত। তুমি এতদিন জ্ঞান অর্জন করেছ, নিজেকে পরিশুদ্ধ করেছ। এবার তোমার প্রাপ্ত জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও। কিন্তু মনে রেখো, তুমি কিছুই নও। তুমি শুধু আল্লাহর একটি মাধ্যম। পরের দিন সকালে ইউসুফ দেখলেন মসজিদের এক কোণে একজন বৃদ্ধ একা বসে কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারা দেখে ইউসুফের মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। ইউসুফ তার কাছে গিয়ে সালাম দিলেন। বৃদ্ধ সালামের জবাব দিয়ে হাসলেন। তুমি ইউসুফ? জিউ, আমি আবুল হাসান আলী। তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে? ইউসুফ বিনীতভাবে বললেন, আমি আপনার থেকে জানতে চাই। তোমাকে বাগদাদে ফিরে যেতে হবে। সেখানে মানুষদের কাছে ইসলামের সত্যিকারের বাণী পৌঁছাতে হবে। কিন্তু মনে রেখো, তুমি একজন শিক্ষক, একজন গুরু নও। তুমি একজন সেবক। অষ্টম অধ্যায়, বাগদাদে প্রত্যাবর্তন। ৫ বছর পর ইউসুফ বাগদাদে ফিরে এলেন। কিন্তু তিনি আর সেই পুরনো ইউসুফ নেই। তার চেহারায় এক ধরনের নূর, তার কথাবার্তায় এক গভীর প্রজ্ঞা। ৩ একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে ৭ বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই ৩টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। ৫০-৫০। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে।
সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সব কিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 17 অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি।
আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ।
সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর? প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল ৭টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং ২৩, রোড নং ৫, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল।
কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না, এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী।
দুজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতডাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গি। সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন ঘু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল।
ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে। সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে।
তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল।
সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল।
তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে কি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি, কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে।
একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ। কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল।
এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। 13 অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। 14 অধ্যায় সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব